হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা হাসান নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন এবং তার জানা অজানা সকল তথ্য আমরা জানি, এবং কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন তন্দ্রা নাজিম নুপুর। চলুন দর্শক, আমরা নুপুর আপার কাছে চলে যাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুবই ভালো আছি, মাশাআল্লাহ। আপনাকে অনেক প্রিটি লাগছে। তাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ। আপনার উদ্যোগের নাম কি, যে কাপড়ের বিজনেসটা করছেন? আমার বিজনেসের নাম এনএস বুটিক্স ফ্যাশন, আচ্ছা কাপড়েরটা। আচ্ছা। আপনি তো একাধারে অনেকগুলো কাজের সাথে জড়িত আছে, এজেন্ট বিজনেস, হ্যাঁ হ্যাঁ, এজেন্ট এজেন্ট ব্যাংকিং, ব্যাংকিং, ব্যাংকে শেয়ার, তারপরে হচ্ছে আপনি ফার্মেসি ফার্মেসি আছে আছে। আপনার, আবার কাপড়ের বিজনেস করছেন। তো হুম, আমরা একে একে আসি। হ্যাঁ হ্যাঁ। আসলে এজেন্ট ব্যাংকিংটা কি? এজেন্ট ব্যাংকিং হলো আপনার ব্যাংকের সাথে আমাদের একটা শেয়ারিং ব্যাংকের সাথে শেয়ারের বিজনেস এটা। ধরেন একটা জায়গায় একটা ব্যাংকের একটা ব্যবসা মানে ব্রাঞ্চ খুলতে অনেক টাকা লাগে, অনেক ইনভেস্ট লাগে। তারপরে গ্রামে একটা আপনার ব্রাঞ্চ খুলতে অনেক ঝামেলা। তখন আমাদের ব্যাংকে শেয়ার আরফান আলী স্যার, এমডি স্যার, যে উনি মানে চিন্তা করলো এখান থেকে আমরা কিভাবে মানে ব্যাংকিংটাকে একবারে মানে গ্রামের দোরগোড়ায় পৌঁছাইতে পারি। তখন সে এই ধরনের একটা চিন্তা করে ওই ব্যাংকের সাথে শেয়ারের ব্যবসার মানে চেষ্টা করলো। তখন আমরা ব্যাংকের মাধ্যমে মানে ব্যাংকের সাথে শেয়ারে আমরা কাজ করে মানে একটা ব্রাঞ্চের মতো আমরা নিজেরাই খুলবো। ওইখানে ব্যাংকও ইনভলভ থাকে, প্লাস আমরাও ইনভলভ থাকবো। ওইটার ওইটুকুর মালিকানা আমরা নিজেরাই। ওইখানে ব্যাংকে দেখা যায় ব্যাংকের এমপ্লয়ি থাকে, আমার এমপ্লয়িও থাকে। এইভাবে মানে ব্যাংকের যাবতীয় কাজই আর কি এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সম্ভব। আর ওইটার ওই ব্রাঞ্চটুকের অনার আমরাই থাকবো আজীবন। আচ্ছা, ব্যাংকিং খাতে তো আমরা বেশি মহিলাদের দেখি না, তো আপনি কিভাবে এটাতে ইনভলভ হলেন, মানে কি মনে করে? এটা নিজে থেকে এসেছেন? হ্যাঁ, আমি নিজে থেকে এসেছি। আমি আমার এক ফুপা শ্বশুরকে দেখেছিলাম ওনাকে করতে। তো ওনার ওইখানে আমি কিছুদিন কাজও করি, কাজকে উৎসাহ বোধ করি। তারপরে ব্যাংক থেকে আমাকে ওরা মানে একটা ব্রাঞ্চের জন্য প্রস্তাব দেয় যে আপনি এই কাজে করতে পারবেন। একটা আমাদের মানে অন্য একটা এজেন্ট পয়েন্ট আছে, সে এখানে ভালো চালাইতে পারতেছে না, আপনি পারবেন। তখন আমি ওইখানে ওই এজেন্ট পয়েন্টটা নিয়ে নিই। ফার্মেসির সাথে তো যুক্ত আছেন, আপনার ফার্মেসি আছে। হ্যাঁ আছে। এটা কোথায় আছে? এটা ওই কাওলা বাজারেই। আমাদের আমার সবগুলো এটা কিভাবে ব্যবসায়ী কাওলা মেনটেন বাজার। করছেন? কে বসছে বা কিভাবে হিসাবটা রাখছেন? ও, এটা সবগুলোই আমি মেনটেন করি, তবে মানে ভাগ করে করে। যেমন সকাল থেকে আমি ব্যাংকে সময় দিই 4টা পর্যন্ত। এর ভিতরেও আমার ফার্মেসিটা ব্যাংকের পাশেই, আমি এর ভিতরেও আসা যাওয়া করতে থাকি। একটা ছেলে এখানে রাখা আছে, আর আমি বারবার আসা যাওয়া করি, দেখি ব্যাংকেও আসা যাওয়া করি এইভাবে। আর সন্ধ্যার পরে থেকে আমি পুরো টাইমই 11টা পর্যন্ত রাত ফার্মেসিতেই থাকি। আচ্ছা আচ্ছা। আর এই কাপড়ের বিজনেসটা কাপড়েরটা কিভাবে এই করছেন? ফাঁকেই আমি ওই কিছু ভিডিও করি, ছবি তুলে 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 অনলাইনে আমি দিয়ে দিই। অনলাইন শপ আছে? হ্যাঁ হ্যাঁ। কেমন সেল হচ্ছে, আর কি কি প্রোডাক্ট আছে আপনার অনলাইনে? সেল আলহামদুলিল্লাহ হচ্ছে। আর প্রোডাক্ট আছে হলো আমার 3 পিস, শাড়ি, টপস, বেডশিট, এগুলো। এগুলো কি রিপিট কাস্টমার নাকি নতুন নতুন কাস্টমার? না, নতুন নতুন কাস্টমারও হয়। আচ্ছা আচ্ছা। এটা আমার অনেক আগের বিজনেস ছিল, কিন্তু দেখা গেছে আমি আরো কিছু বিজনেসের সাথে ইনভলভ হওয়াতে এই বিজনেসটা আমার পিছনে পড়ে যাচ্ছে এখন। এটাই আমার ফার্স্ট ছিল। এটা আমার 2013 সাল থেকে এই বিজনেসটা ছিল। অনেক আগে। হ্যাঁ হ্যাঁ। আর এজেন্ট ব্যাংকিংটা? এজেন্ট ব্যাংকিংটা আমার 2017 সাল থেকে। আর হচ্ছে ফার্মেসিটা আমার রিসেন্টলি 1 বছর হয়েছে। আচ্ছা, এই যে এতগুলো বিজনেস করছেন, এটার পেছনে আপনাকে উৎসাহ কে দিয়েছে? উৎসাহ উৎসাহ আমাকে কেউ দেয়নি, নিজে নিজে নিজেই। বরং আমাকে না করার জন্য অনেকে উৎসাহ দিচ্ছে। দর্শক, আসলে আপার একটা কথা আমার খুবই ভালো লেগেছে। আমার প্রশ্ন ছিল, এতগুলো সেক্টরে আপনি আছেন, বিজনেস করছেন, তো আপনাকে আসলে উৎসাহ কে দিল? তো আপা বললেন আমাকে কেউ দেয়নি,
তো উনি নিজেই নিজেকে উৎসাহ দিয়েছেন। তো আমাদেরও কিন্তু জীবনে এমন হতে পারে যে আমরা অনেক কাজ করছি কিন্তু উৎসাহ পাচ্ছি না। এতে কিন্তু মন খারাপ করে সেটা ছেড়ে দেওয়ার দরকার নেই, কারণ আমরা নিজেই নিজের উৎসাহ দেব, নিজেই নিজেকে ব্রিফ করব। এবং দেখেন আপনি কিন্তু আজকে একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা আমি বলবো, কারণ সেই 2013 সাল থেকে এখনো উনি কাপড়ের বিজনেসটাকে রেখেছেন এবং তার সাথে আরো নতুন নতুন বিজনেস কিন্তু উনি যুক্ত করেছেন। তার মানে উনি একটা নিয়ে পড়ে নেই, আমাদেরও উচিত বিভিন্ন ভাবে আমাদের বিজনেসটাকে বাড়ানো, অনেকগুলো উইংস যেন থাকে সে চেষ্টা করা। কারণ আমরা যে হারে ব্যয়টা করি, আমি শুধু একটা ব্যবসা করে ব্যয় করছি, অথচ আমি যদি অনেকগুলো ব্যবসা খুব সফলভাবে করি, আমি যে ব্যয়টা করছি সেটার থেকে কিন্তু আমার আয়টা বেশি হবে। তো সেটা তো অবশ্যই ভালো। আপনি কি বলেন? হ্যাঁ, আর একটা ব্যবসা নিয়ে পড়ে না থেকে হ্যাঁ, হ্যাঁ, আর ব্যবসা এমন একটা জিনিস দেখা গেছে এখন আমার আমার সফলতা আছে 2 মাস 6 মাস 1 বছর পর ওইটা আমার নাও থাকতে পারে, ওটা আবার নিচে নেমে আসতে পারে। যখনই আমার একটা থেকে দুটা থেকে তিনটে ব্যবসা থাকবে, একটা এক সময় নিচে থাকলেও আরেকটা দেখা গেছে ভালোর দিকে আছে, এইভাবে অ্যাডজাস্ট করে তখন তিনটে ব্যবসা বা দুটা ব্যবসা চালিয়ে নিয়ে যায়। কিন্তু একটা থাকলে হয় কি, ওই একটা এক সময় উঠছে আবার নেমে যাচ্ছে, তখন কিন্তু হতাশার ভিতরে ওই যে থাকতে হয়। বললাম আমরা যে ব্যয়টা করি সেটা তো এভাবে আয়টা আসে আসছে না। না, এজন্য কয়েকটা ইনভলভ থাকলে একটা রেজাল্ট কিন্তু আসবে, তবে ওই যে সময়টা সুন্দর করে দিতে হবে, ওটা নিজেই প্ল্যানিং করে সেট করে যায়। আমার কিন্তু আমার সাথে আমার হাজবেন্ড থাকে না, সে থাকে গাজীপুরে, সপ্তাহে একদিন বাসায় আসে। তারপর আমার 3টা মেয়ে, মেয়েরাও মাশাআল্লাহ ভালো জায়গায় পড়ে, একটা বাচ্চা বিকারণেসে পড়ে আর একটা ইতালিতে থাকে, আর ছোটটা 4 বছর। ওদেরকেও কিন্তু আমি নিজেই মেইনটেইন করতেছি, গাইডলাইন দিচ্ছি। বাহ, চমৎকার। হ্যাঁ, তো এই যে আপনি একজন নারী হয়ে আপনি এজেন্ট ব্যাংকিং কর্পোরেট সেক্টরে আছেন, এই যে হচ্ছে আপনি ফার্মেসিতে আছেন, আবার আপনার কাপড়ের ব্যবসাটাও করছেন, তো চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। তো কি কি চ্যালেঞ্জ ছিল এবং কিভাবে এগুলো মোকাবেলা করে আজ আপনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন, সেই গল্পটা আমাদের সাথে শেয়ার করুন। আমার তো অনেক বড় গল্প, সময় হবে কিনা দেখি যতটুকু শর্টকাটে বলা যায়। আমি কিন্তু মানে আমার ফার্স্ট বেবিটা ছিল অসুস্থ, আমি কিন্তু মানে একটা হতাশার ভিতর দিয়ে প্রথম দিক জীবন যাপন করছি অনেক। আমার বাচ্চা মানে ফার্স্ট যে বেবিটা হয় 20 দিন পর থেকে ওর ম্যালেঞ্জাইটিস জ্বর হয়, তারপরে ওর মাথায় পানি জমে ওইখান থেকে মানে খিঁচুনি হয়, বেশ 2-3 বছর খুব অসুস্থ থাকে। তারপরে এখানে আমি অনেক চিকিৎসা করাই, কাজ হয় না। ইন্ডিয়া নিয়ে যাই ভেলুরে, চেন্নাইতে, ওখানে গিয়ে ওর মাথায় অপারেশন করা লাগে। করানোর পর ওর ডান সাইডটা দুর্বল হয়ে যায়। যখন একটা ফার্স্ট বেবি, সে তো থাকে অনেক আইসের আকাঙ্ক্ষার আদরের, ওই বেবিটা যখন মনে করেন অসুস্থ থাকে, ডাইন হাত ডাইন পাও কাজ করে না, ভিতরে তো একটা বাবা মার কি অবস্থা সবাই বুঝে কম বেশি, অবশ্য যাদের নাই তারা একটু কম বুঝে এই ধরনের বেবি। তো এখান থেকে আমি মানে একটু সবসময় আপসেট মাইন্ডে থাকতাম, হতাশায় থাকতাম, এটি না। এরপরে আবার কিছুদিন পরে আমার আর একটা বাচ্চা হয়ে যায়, ওই 2.5 বছর গ্যাপেই। দুটো বাচ্চা, একটা বাচ্চা ছোট, আবার আর একটা বাচ্চা অসুস্থ, দুইটা বাচ্চা নিয়ে আমি একটু ইসের ভিতরেই থাকতাম, হতাশার ভিতরেই। এরপর আমার এক বান্ধবী বলে কি, তুই কিছু একটা করলে হয়তো ভালো লাগবে, এটি বান্ধবী ব্যস্ত থাকবে। তখন থেকে আস্তে আস্তে মানে ওই কাপড়ের ব্যবসাটা প্রথমে আমি ঘর থেকেই শুরু করি, ওইটা বাসা থেকেই শুরু করি। আস্তে আস্তে শুরু করলে একজনের সাথে পার্টনারশিপে শুরু করার পর ওইখান থেকে আস্তে আস্তে মাশাআল্লাহ ওটা ভালো আগায়। এরপর 3-4 বছর 5 বছর যাওয়ার পরে ব্যাংকের সাথে আবার রিলেটেড হইলাম, হওয়ার পরে আরো একটা বেবি হয়। হ্যাঁ, এইভাবে মনে করেন। তারপরে এই যে কিছুদিন আগে 1 বছর হলো আপনার আরেকটা ফার্মেসি নিছি, এইভাবে আগাইতে আছি। কিন্তু দেখা যায় এগুলা মানে করার জন্য অনেক পরিশ্রম, অনেক ধৈর্য, অনেক, কারণ প্রথমে একটা ব্যবসা সফলতা আসে না, এর পিছনে অনেক সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, কিন্তু ওগুলা না সবাই মানে করতে পারে না, নিতে পারে না। 6 মাস 1 বছর আপনার যখন একটা ব্যবসা লস হচ্ছে, হ্যাঁ, তখন বলে যে এটা করব না, ছেড়ে দেই। কিন্তু আমার মানে সহজে ওই জিনিসটা কাজ করে না, যে আমার এটা শেষ দেখি কত দূর যাওয়া যায়, এইভাবেই মানে আছে। তারপরে দেখা গেছে বাবার বাড়ি শ্বশুর বাড়ি 2 বাড়িতেই মানে ওই বাচ্চা ছিল পরাপর, তারপর অসুস্থ বাচ্চা, এগুলো করার দরকার নেই, অনেক নাই করছে সবাই, হ্যাঁ না করছে, কিন্তু মানে মনে না রেখে বরঞ্চ আরো বেশি কাজ করেছে, নিজেকে প্রমাণ করার দরকার আছে, তাই না? এই যে এই কথাগুলোই কিন্তু আসলে শক্তি হিসেবে নেওয়া উচিত। দর্শক, আমাদের কিন্তু জীবন চলার পথে অনেক বাধা আসবে, অনেক সাউন্ড আসবে, নেগেটিভ সাউন্ড,
কিন্তু সেটা শুনে আমরা বসে থাকবো না, বরঞ্চ সেই সাউন্ড গুলোকে কাজে লাগিয়ে, সেগুলোকে আমরা একদম কাজে লাগিয়ে ওইটার উত্তরটা দিব কি কাজের মাধ্যমে, আরো 20 ধাপে এগিয়ে যাব। হুম। আরো বেশি আমরা শক্তি পাবো। ওইগুলোকে শক্তি বানাবেন। আমরা কাউকে হয়তো মুখের উপর বলবো না কিছু, কিন্তু আমরা কাজ দিয়ে বোঝাবো। তারপরে যদি সে না শোনে, প্রথমত তাকে বোঝাবেন, তারপরে কাজ দিয়ে বোঝাবেন, তারপরে যদি সে না শোনে তাহলে ভাববেন সে আর আসলে শুনবে না, সে শুনতে চায় না। কেউ যদি না শুনতে চায় আপনি তাকে কিভাবে বোঝাবেন? সে বুঝতে চায় না। সো তাকে লিভ করুন, আনফলো করুন, আনসিন করুন, তখন করবেন, কিন্তু প্রথমে তাকে সুযোগ দিবেন। তারপর অনেকে দেখা গেছে আপা বলে কি আমি তো সময়ই পাই না, কিভাবে এগুলো করব। আমাদের ম্যাক্সিমাম মহিলারা দেখবেন এই কথাগুলো বলে, বাচ্চা স্কুলে নিতে হয়, বাচ্চার খাওয়াইতে হয়, ঘরের কাজ, এগুলো করে সময়। কিন্তু আপনি কাজে ঢুকেন দেখবেন সব ম্যানেজ হয়ে গেছে, সেটা হবে। সব ঠিকঠাক মতোই চলতেছে, সব ম্যানেজ হয়ে গেছে। আপনার টাকা পয়সার সমস্যা, ওটাও দেখবেন ঠিকভাবে, মানে কেমনে কেমনে যেন হয়ে যাচ্ছে। টাকা নাই আপনি একটা, তারপরে শুরু করবেন কেমনে কেমনে যেন ওটাও মানে ম্যানেজ হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু ওই ভয়টা পায়, তা হ্যাঁ যে অনেকে ভয় পায় আমি এই ইসে নামবো, আমার এতটুক টাকা দিয়ে কি হবে হবে না, এর জন্য আগাইতে চায় না। আবার বলে যে সংসারের তো এই বাচ্চা টাচ্চা রয়েছে, এগুলা তো ঠিকঠাক প্রপারলি হয়তো মানুষ হবে না, মায়েরা কাজ করলে, অনেকের চিন্তাধারাও এরকম। কিন্তু আপনি করেন দেখেন সবার বাচ্চার মতো আপনার বাচ্চাও আগাই যাচ্ছে, সবার মতো আপনার কাজে চলে যাচ্ছে, হয়ে যায়। আসলে কি করতে হবে বলে দেয়। হ্যাঁ, তবে ওই যে নিজের প্রতি আত্মবিশ্বাসটা থাকতে হবে। আচ্ছা, কেউ যদি কেউ নতুন করে শুরু করতে চায় বিজনেস, অথবা আপনি যে লাইনগুলোতে আছেন সেগুলোতে আসতে চায়, সেক্ষেত্রে কি পরামর্শ দিবেন আপনি? আমার পরামর্শ হলো সবাই মানে কেউ যদি শুরু করতে চায়, মানে কাল পরশু এটা বলা ঠিক হবে না, আজকে থেকে শুরু করতে হবে, মানে এখন থেকে শুরু করতে হবে। কাল পরশু বললে আমাদের ওই কাজটা কখনো হয় না, বুঝছেন। এই যে আমি এই বিজনেস গুলো করছি না, একটা দিনও আমি ভাবার সময় নেই। আমি চিন্তা করছি ভাবলে নেগেটিভ কিছু ঢুকলে সেটা আর হবে না। আমি যখন যেটা আলোচনা করছি মাথায় আসছে সাথে সাথে ডিসিশন নিয়ে, আর অনেক সময় দেখা গেছে হাজবেন্ডের সাথে আলোচনা করে ফেলছি। এই ব্যাংকের বিজনেসটা যেমন, মানে আমি অফিসে গেছি, হেড অফিসে, ওরা আমাকে বলছো না, এর কাছে শুনিও নাই, মানে তাদের সাথে একটা আলাপ হয়ে গেছে, ইটি হয়ে গেছে, তখনই আমি মানে সিগনেচার করে আসছি, কাগজপত্র জমা দিয়ে করে ফেলছি। কিন্তু আমি যদি বাসায় আসতাম, 7 দিন সময় নিতাম, ডিসিশন নিতাম, ওইটা আর আমার হইতো না। এর জন্য কাল পরশুর অপেক্ষায় থাকা যাবে না, যেদিন চিন্তা করবো ওই দিন থেকেই কাজ করতে হবে। তুমি নারীরা তো এরকমই উদ্যোগী হয় আপনার মতো। আপনার ছেলেবেলা বেড়ে ওঠে কোথায়? আমার ছেলেবেলা বেড়ে ওঠা হলো আপনার রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নে। আচ্ছা, এখানে পড়ালেখা? হ্যাঁ, পড়ালেখা আমি বসন্তপুর কোঅপারেটিভ হাই স্কুল থেকে এসএসসি পাস করছি, রাজবাড়ী মহিলা কলেজ থেকে আপনার ইন্টারমিডিয়েট পাস করছি, আর অনার্স মাস্টার্স আপনার রাজেন্দ্র কলেজ, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে সোসিওলজিতে। হ্যাঁ, এই করছি। তারপরে তো এই বিজনেস গুলো করছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা হলো এই বিজনেস গুলোকে অনেক আকারে বড় করা, বাড়ানো, এবং আমার দ্বারা যেন কিছু মানুষের অন্তত কর্মসংস্থানের ব্যবস্থা। এখনো কিন্তু আমি প্রায় 5-6 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। এরকম যেন 20-30 জন বা 50 জন হোক, 100 জন হোক, আমি যেন আস্তে আস্তে করতে পারি। কারণ আমি একার কথা চিন্তা করলে তো হবে না দেশের জন্য। আমার দ্বারা যেন মানে 50-100 জনের কর্মসংস্থান বা রিজিকের ব্যবস্থা করলে তো এটা অনেক জিনিস আপা। আমি যদি একজন মানুষের রিজিকের ব্যবস্থাও করতে পারি, সেটাও তো অনেক। এটা তো একটা সেবা। দর্শক, আসলে যারা উদ্যোক্তা আছেন তারা শুধু নিজেরই কর্মের সংস্থান করেন না, তারা কিন্তু আরো 10 জনের কর্মের সংস্থান করছেন। ওনার সাথে যারা যারা আছেন যুক্ত, তাদেরও কিন্তু কর্মের সংস্থান করছেন। এমনকি ডেলিভারি ম্যান যিনি আছেন তারও কর্মের সংস্থান হচ্ছে। তো আমরা যদি শুধু চাকরি খুঁজি তাহলে চাকরি দেবেটাকে? এই জন্য আমাদের ছোটবেলা থেকে আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকে এমন ভাবে বড় করতে হবে, তাদের মনের মধ্যে এমন দিতে হবে যে আমরা চাকরি দিব। উদ্যোক্তা মনোভাব নিয়ে তাদেরকে বড় করতে হবে। কি বলেন? হ্যাঁ আপা, আমার কিন্তু মুক্তিযোদ্ধা কোঠা ছিল, বাবার মানে সরকারি চাকরি করতে, ভালো একটা সে পজিশনে ছিল, ইচ্ছা করলে আমি মনে করেন মাস্টার্স পাস করে সরকারি চাকরিতে আমি ঢুকতে পারতাম। কিন্তু আমার চিন্তা ছিল যে আমি এই ধরনের কিছু করব। হ্যাঁ, আমার দিয়ে যেন আরো 5 জনের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারি, এই জন্য।
আচ্ছা, চলে যাই আমরা আপনার ছেলেবেলায়। ছেলেবেলা তো কেটেছে রাজবাড়িতে। হ্যাঁ, তো রাজবাড়ি সেখানে বসন্ত। নিশ্চয়ই অনেক সুখকর অনেক স্মৃতি ছিল, না? ছেলেবেলার স্মৃতিগুলোই কিন্তু এমন খুবই মধুর হয়। মধুর হয়। তো এমন কিছু শেয়ার করুন যেটা মনে পড়লে আপনার এখনো খুব ভালো লাগে, আবার চলে যেতে ইচ্ছা করে সেই ছেলেবেলায়। মানে, সবচেয়ে ভালো লাগে যখন আমরা মনে করেন স্কুল লাইফটা, আমাদের স্কুলটা ছিল ছেলে মেয়ে মানে একসাথে। একত্রে। হ্যাঁ, এখন দেখা যায় ছেলে মেয়ের একত্রে পড়লে অনেক কিছু হয়, ঝামেলা, কিন্তু না, এখনো আমাদের মনে করেন ছেলে মেয়ে একসাথে সেই ফ্রেন্ডশিপ গুলো রয়ে গেছে। আমাদের একটা আইডিয়া আছে, আমরা সব সময় ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধুদের সব সময় একটা যোগাযোগ করি, এবং আমাদের ওইখানে কোন বন্ধু সমস্যায় আছে এগুলো সমাধান করার চেষ্টা করি। যারা আমরা একটু ভালো আছি তাদেরকে সবাই মিলে তাদের একটা হেল্প করার চেষ্টা করি। তাই ওই ছেলেবেলায় যখন মনে করেন মধুর স্মৃতিগুলা কি, আমরা না ছেলেদের সাথে অনেক সময় মারামারি করছি স্কুলে এইগুলো, কিন্তু তখন কোনোই ছিল না। আমাদের ফ্রেন্ড ক্লাসমেট, হ্যাঁ, এইভাবে আপনারা মিশতেন। হ্যাঁ, তারপরে মনে করেন আমি একটু মোটামুটি স্টুডেন্ট ভালো ছিলাম, সবাই থেকে একটু আলাদা থাকতাম। এখনো অনেক ফ্রেন্ড আমাদের বলে আমি তো অনেক নিয়ে চলতাম। তো দেখা গেছে সব মিলে মোটামুটি ভালো এই স্কুল লাইফটা কাটছে। অবশ্য আমার রাজেন্দ্র কলেজে যখন পড়ছি তখন আমাদের ইউনিভার্সিটি তো ছেলে মেয়ে ছিল, শুধু আমি 2টা বছর মহিলা কলেজে পড়ছি ইন্টারমিডিয়েটটা। তাদের সাথে কি দেখা হয়? হ্যাঁ, দেখে এখনো আছে সবার সাথে। তারাও কি আপনার মতো এরকম বিভিন্ন সেক্টরে আছে? হ্যাঁ, আমাদের থেকে অনেক ভালো ভালো সেক্টরে আছে অনেকেই, আমার থেকে জবে আছে। জবে আছে, ব্যবসায়ী আছে, না ব্যবসায়ী অনেক আছে, নারীরাও আছে। হ্যাঁ, নারীরা। আমার এক বান্ধবী আছে, তার গার্মেন্টস আছে, গার্মেন্টস এর সাথে ইনভলভ আছে সে। তারপর আমার এক ফ্রেন্ড আছে অনেক ভালো মানে উদ্যোক্তা, এরকম অনেকগুলো ফ্রেন্ডই আছে খুব ভালো পজিশনে আছে ওরা। আপনি যদি দেখা গেছে আমি যাদের সাথে এখনই আছে তারা ম্যাক্সিমামই ব্যবসায়ী, আমি ছোট ব্যবসায়ী তার ভিতরে। না না, ছোট বড় কিছু না, আপনি নিজের ব্যবসা নিজে পরিচালনা করছেন, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সবার কিন্তু এই প্রতিভা থাকে না যে নিজের ব্যবসা নিজে পরিচালনা করবেন। তো আপনি যদি আজকে যে তন্দ্রা, সেই তন্দ্রা না হতেন তাহলে কি হতো? কি হতাম না, আমি 3 ভাই বোনের ভিতরে আমি ছোট ছিলাম এবং স্টুডেন্টও মানে ভালো ছিলাম। আমার এলাকায় সবাই মানে আমাকে খুব নাম মানে এক নামে মানে চিনতো যে আমি অনেক ভালো স্টুডেন্ট। এখনো আমাকে অনেকেই বলে যে আমি আমি এটা করতেছি, আমরা তো ভাবছি তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইছো, এরকম একটা কথা অনেকেই বলে। তো হয়তো ডাক্তার মানে এই লাইনেরই যাওয়ার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সে ছিল। তাহলে তো অনেক ভালো, কারণ সায়েন্সের স্টুডেন্টরা আসলে একটু সময় দিতে হয়। হ্যাঁ, পরবর্তীতে এটা আর কন্টিনিউ আপনি করেননি। আচ্ছা, এখন আপনাকে ফ্যামিলিতে কে কে সাপোর্ট দিচ্ছে? পরিবারে কে কে আছে? পরিবারে মানে আমার হাজবেন্ড, 3 বাচ্চা, এটা আছে। শ্বশুর বাড়ি সবাই আছে, শ্বশুর নাই, শাশুড়ি ননদ দেবর আছে, তারপরে বাবা মা আছে, ভাই বোন আছে, এই তো পরিবার। আচ্ছা আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো এই আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? না, অনেক ভালো লাগছে। আরো ভালো লাগছে যে আপনারা এই আমাদের ডাকলে আমরা কিছু কথা বললে অন্য আরো নারীরা অনুপ্রেরণামূলক কাজে লাগাইতে পারবে এগুলাকে। এর জন্য ভালো লাগে সব অনুষ্ঠানে আসতে পেরে নিজেদেরকেও, যে আমরা একটু কথা বললে আরো 5টা নারী যদি কাজে আগায় আসে। এর জন্য অনেক অনেক আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যোগদান করতে পারেন, আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইমেইল করতে পারেন, তারপর হচ্ছে আমাদের ইনবক্সে হচ্ছে মেসেজও দিতে পারেন, আপনার শর্ট সিভি দিতে পারেন, আপনার ডেজিগনেশন দিতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠানের কমেন্ট বক্সেও কিন্তু জানাতে পারেন। অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। আসলে প্রতিটা অনুষ্ঠানেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর উন্নতি। আমরা চাই প্রতিটা নারী নিজ নিজ জায়গা থেকে স্বাবলম্বী হোক, সমাজের জন্য তারা উদাহরণস্বরূপ থাকুক। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।